বাংলাদেশের মতো দেশের জন্য কিন্তু রেমিটেন্স অনেক গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশের বাইরে যারা থাকেন অর্থাৎ প্রবাসী যারা তাদের যে কন্ট্রিবিউশন বাংলাদেশের জন্য বাংলাদেশ আমদানি করে থাকে আমদানির মাধ্যমে যে ডলার খরচ হয় সেই ডলারকে যে আবার পূরণ করা অর্থাৎ যে ব্যালেন্স অফ যে পেমেন্ট এটি কিন্তু যে রক্ষার্থে কিন্তু আমাদের যে রেমিটেন্স এটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর এজন্যই রেমিটেন্সকে কিন্তু বলা হয় ইকোনমিক লাইফ লাইন এবং ইঞ্জিন ফর ন্যাশনাল গ্রোথ, কারণ আমাদের যে যে ডলার রিজার্ভ সেটি কিন্তু রক্ষার্থে আমাদের রেমিটেন্সের যে প্রবাসী ভাইরা, প্রবাসী যে বীর ভাইরা, তারা কিন্তু আমাদের ভূমিকা পালন করেন। সো রেমিটেন্স কি কি খাতে কিভাবে কাজ করে আমরা একটু দেখি। আমাদের যে রেমিটেন্স সেটার ইম্পর্টেন্সটা কি, এটা হচ্ছে যে প্রাইমারি স্টেবিলাইজার অফ দ্য ন্যাশনাল ব্যালেন্স অফ পেমেন্ট। আমরা একটু আগেই বললাম যে আমাদের যে ডলারগুলো খরচ হয় সেই ডলারগুলোকে আবার যে রিফিল করতে বা রিপ্লেনিশ করতে কিন্তু আমাদের এই রেমিটেন্সটাই কাজে লাগে। এরপর হচ্ছে রিজার্ভ। রিজার্ভ অর্থাৎ যে আমাদের যে ফরেন রিজার্ভ আছে, ফরেন রিজার্ভ পূরণে কিন্তু আমাদের এই রেমিটেন্সটাই কিন্তু অনেক বেশি ভূমিকা পালন করে। আমাদের যে 11 থেকে 13 মিলিয়ন মাইগ্রেন্ট ওয়ার্কার রয়েছে, তারা কিন্তু এই যে নেশন আমাদের জাতির জন্য যে ফাইন্যান্সিয়াল রেজিলিয়েন্স এটির জন্য কিন্তু আমাদের তারা নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছেন, নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আর এই যে আমাদের যে গ্রোথ, আমাদের যে ন্যাশনাল গ্রোথ, এটির পেছনে কিন্তু এই রেমিটেন্সের ভূমিকা রয়েছে। এই যে আমরা একটু পড়ে দেখি যে দ্য চেইন রিয়াকশন individual overseas earnings systematically translate into macroeconomic stability. সো আমরা যখনই আমাদের যে রেমিটেন্সের মাধ্যমে বেশি বেশি যে বৈদেশিক মুদ্রা আমাদের দেশে আসছে, তখন কিন্তু আমাদের যে ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটি সেটিও বৃদ্ধি হচ্ছে। হোয়াট ইজ রেমিটেন্স? রেমিটেন্সটা কি আমরা একটু পড়ে দেখি। আমাদের এখানে ডেফিনিশনটা যে মানি ট্রান্সফার্ড বাই এ মাইগ্রেন্ট ওয়ার্কার টু their family members in their home country, serving as a primary source of foreign exchange. এই যে রেমিট্যান্স এটি পাঠানোর জন্য দুটি চ্যানেল রয়েছে। দুটি চ্যানেলে অ্যাকচুয়ালি দুই রকম বা দুই ধরনের চ্যানেল রয়েছে। সেটি হচ্ছে একটি হচ্ছে ফর্মাল চ্যানেল, যার মধ্যে রয়েছে ব্যাংকস, এমএফএস, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস যেমন বিকাশ, নগদ বা আরও ইউক্যাশ, এমক্যাশ ইত্যাদি। এছাড়াও অথরাইজড মানি ট্রান্সফার অপারেটরস যেমন হচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন ইত্যাদি। এছাড়াও রয়েছে ইনফর্মাল কিছু চ্যানেল যেমন হচ্ছে হুন্ডি, হাওয়ালা নেটওয়ার্কস, বাইপাস লিগ্যাল ব্যাংকিং ইত্যাদি। সো এই যে আমরা দেখলাম যে ফর্মাল এবং ইনফর্মাল চ্যানেল এগুলোর মধ্যে পার্থক্য কি। যখন আমাদের দেশে ফর্মাল চ্যানেলে টাকা পাঠানো হয় তখন সেটি আমাদের রিজার্ভে যুক্ত হয়, কিন্তু ইনফর্মাল চ্যানেলে যখন পাঠানো হয় তখন কিন্তু সেটি আমাদের রিজার্ভে যুক্ত হয় না, কারণ সেটি কিন্তু অ্যাকচুয়ালি আমাদের দেশে প্রবেশই করে না, আমাদের দেশে প্রবেশ করে না। অর্থাৎ তাহলে টাকাটা কিভাবে আসে, অনেকের প্রশ্ন এটা হতে পারে। টাকাটা আসে হচ্ছে এক্সাম্পল হিসেবে ধরা যাক যে এই যে সৌদি আরবে হয়তো একজন কেউ থাকেন, বাংলাদেশে তার পরিবারকে হয়তো তিনি টাকা পাঠাতে চান। তো হয়তো ধরা যাক কোম্পানি এ তারা ব্যবসা করে থাকে, যে টাকার ব্যবসা, তাদের তাদের রিপ্রেজেন্টেটিভ বাংলাদেশেও রয়েছে। সো যখন তাদের রিপ্রেজেন্টেটিভ দুই দেশেই রয়েছে, এই যে সৌদি আরব থেকে যে প্রবাসী ভাই তিনি এনার কাছে টাকা দিচ্ছেন এবং ইনি এই দেশে বাংলাদেশে একজনকে ফোন করে দিচ্ছেন যে ওই টাকাটা তার পরিবারকে পৌঁছে দিতে। যখনই তিনি পৌঁছে দিচ্ছেন তার পরিবার হাতে টাকা পেয়ে যাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এই যে মানি কিন্তু ট্রান্সফার হয়নি। এই যে এভাবে কিন্তু দেশের সৌদি আরব থেকে আমাদের দেশে কিন্তু টাকা আসেনি। সো এই যে না আসার কারণে আমাদের দেশের যে রিজার্ভে সেটি কিন্তু যুক্ত হয়নি। এভাবেই কিন্তু হুন্ডি কাজ করে। সো এভাবে আমরা দেখি আমাদের দেশের মূলত যে মাইগ্রেন্ট ওয়ার্কার্স তারা কিন্তু বেশিরভাগ হচ্ছে এই মিডল ইস্টের দিকে, বিশেষ করে সৌদি আরব, ইউএই এসব দেশেই রয়েছে। এছাড়াও আমাদের যে এদিকে মালয়েশিয়া, সিঙ্গাপুর এসব কান্ট্রিতেও কিন্তু রয়েছে। আর আমরা ইউরোপেও কিছু দেখে থাকি, তবে এটার পরিমাণ বেশ কম। আর নর্থ আমেরিকাতেও বেশ কম, অর্থাৎ যুক্তরাষ্ট্রীয় কানাডাতে রয়েছে, বাট বেশ কম। আমরা এবার দেখব যে পিপল কেন মাইগ্রেট করে, অর্থাৎ মানুষ কেন এক দেশ থেকে অন্য দেশে যায়। এর মধ্যে আমরা দেখব যে দুটো ফ্যাক্টর, মানে দুই ধরনের ফ্যাক্টর রয়েছে। একটা হচ্ছে পুশ ফ্যাক্টর, যেটা যারা বাংলাদেশ থেকে বাংলাদেশ ত্যাগ করতে চায় তাদের কথাই হচ্ছে বাংলাদেশ ত্যাগ করতে হবে। সো এটার কারণ কি কি? পুশ ফ্যাক্টরের মধ্যে রয়েছে যে আনএমপ্লয়মেন্ট এবং আন্ডার এমপ্লয়মেন্ট, অর্থাৎ দেশে তাদের চাকরি হচ্ছে না বা তাদের কর্মসংস্থান হচ্ছে না, অথবা তারা আন্ডার এমপ্লয়মেন্ট অর্থাৎ তারা যেটা ডিজার্ভ করে সেই ধরনের কাজ তারা পাচ্ছে না। আর এছাড়া রয়েছে লিমিটেড ডোমেস্টিক জব অপরচুনিটিস, অর্থাৎ দেশের মধ্যে যে জব অপরচুনিটি সেটি যথার্থ নয় বা সীমাবদ্ধ।
এই জন্য তারা দেশ ত্যাগ করছে। এছাড়াও ইকোনমিক নেসেসিটি অ্যান্ড পভার্টি, তারা হয়তো তাদের যে দারিদ্রতা সেটি কাটানোর জন্য দেশের বাইরে যাচ্ছে, বা তাদের যে অর্থনৈতিক মুক্তি সেটির জন্যই কিন্তু অনেক সময় দেশের বাইরে যেয়ে থাকে। এবার আমরা কিছু পুল ফ্যাক্টর দেখব, অর্থাৎ আমরা এটাকে দেশ ত্যাগ বলি না, এটাকে আমরা বলি হচ্ছে যে বিদেশে যাওয়া। সেটি কেন? সেটি হচ্ছে হায়ার ওয়েজ ডিফারেন্সিয়ালস, অর্থাৎ আমাদের দেশের যে ওয়েজ সেটি থেকে বিদেশে বা অন্যান্য দেশে আমাদের যে ওয়েজ যে অনেকটা বেশি দেওয়া হয়ে থাকে। সো আমাদের দেশে সাধারণত ওয়েজ কালচার বা স্যালারি কালচার এটি কিন্তু বেশ কম, তুলনামূলকভাবে অন্যান্য দেশে সেটি অনেক বেশি আর্ন করা যায়। এরপর বেটার লিভিং স্ট্যান্ডার্ডস অ্যান্ড অপরচুনিটিস। সো এটির মাধ্যমে আমরা বুঝতে পারি যে বাইরের দেশে যখন একটা মানুষ থাকে তখন তাদের জীবনযাপন, লাইফস্টাইল সবকিছু কিন্তু পরিবর্তন হয়ে একটা সুন্দর বা একটা গোছানো জীবন হয়ে যায়। অনেকে আমরা দেখে থাকি, আমরা সোশ্যাল মিডিয়াতে এটা খুব বেশি দেখে থাকি, যারা বাইরে থাকেন তারা কিন্তু এই জিনিসগুলা বেশ দেখে থাকেন, এই জিনিসগুলোর প্রতি অনেক বেশি অ্যাট্রাক্টেড ফিল করেন। এরপর হচ্ছে হাই গ্লোবাল ডিমান্ড ফর কনস্ট্রাকশন, ডোমেস্টিক অ্যান্ড টেকনিক্যাল লেবার, অর্থাৎ বাইরের দেশগুলোতে অনেক বেশি কনস্ট্রাকশন, ডোমেস্টিক অ্যান্ড টেকনিক্যাল লেবারের প্রয়োজন হয়। তো সেই যে চাহিদা, সেই চাহিদার জন্যও কিন্তু আমাদের দেশ থেকে অনেক মানুষ যেয়ে থাকে। আমাদের কিছু থিওরি দেখব, যে এই যে মাইগ্রেশনের জন্য কিছু থিওরি রয়েছে, যেমন হচ্ছে হিউম্যান ক্যাপিটাল থিওরি। যে হিউম্যান ক্যাপিটাল থিওরি এর মতে যে যখন মাইগ্রেশন এর মাধ্যমে যখন মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, তখন আহ, তারা হচ্ছে স্কিল লেবার হয়ে যায়। তারা এই যে তারা রিটার্ন করে অনেক বেশি স্কিলড হয়ে, তখন কিন্তু তারা ইকোনমিতে অনেক বেশি কন্ট্রিবিউট করতে পারে। এরপর ডুয়াল লেবার মার্কেট থিওরি, এখানে বলছে ডেভেলপড নেশনস হ্যাভ এ স্ট্রাকচারাল বিল্ট ইন ডিমান্ড ফর লো স্কিলড ইমিগ্রেন্ট লেবার অ্যাট দ্য বটম অফ জব হায়ারার্কি। নিও ক্লাসিক্যাল মাইগ্রেশন থিওরি বলছে জিওগ্রাফিক ডিফারেন্সেস ইন দ্য সাপ্লাই অ্যান্ড ডিমান্ড ফর লেবার ড্রাইভ ওয়েজ গ্যাপস, inevitably causing labor movement. Migration development nexus. Remittances are not just survival funds, they actively drive structural development in the home country. সো এটা দ্বারা বোঝানো হচ্ছে যে রেমিটেন্স কিন্তু শুধু যে সবাই শুধু যে টিকে থাকতেই যায়, শুধু টাকা ইনকাম করতেই যায় তা না। এটা কিন্তু যে একটা গঠনগত যে পরিবর্তন আনে আমাদের যে হোম কান্ট্রি, অর্থাৎ যে দেশ থেকে যায় সেই দেশেরও কিন্তু একটা উন্নতির জন্য কিন্তু অনেক সময় মানুষ যেয়ে থাকে, নিজ পরিবার, নিজ সমাজের পরিবর্তনের জন্য মানুষ গিয়ে থাকে। এরপর কিছু দেখব ম্যাক্রো ইকোনমিক কন্ট্রিবিউশন। তো ম্যাক্রো ইকোনমিক কন্ট্রিবিউশনের মধ্যে রয়েছে বাংলাদেশের ইকোনমিতে ফরেন রিজার্ভ বাড়ায়, জিডিপিতে সাপোর্ট দেয়, রুরাল কনজাম্পশন বেশি হয়, অর্থাৎ আমরা দেখে থাকি যে যারা বিদেশে থাকে তাদের গ্রামে কিন্তু অনেক সময় তারা অনেক স্কুল প্রতিষ্ঠা করে, বা গ্রামে আহ, অনেক সময় দোকান বা বিভিন্ন ব্যবসা বাণিজ্য শুরু করে। এক্ষেত্রে কিন্তু যে গ্রামের অর্থনীতির ফ্লোটা কিন্তু বাড়ে। এরপর রয়েছে পোভার্টি রিডাকশন, অর্থাৎ তাদের দারিদ্রতা কমে। এরপর ব্যাংকিং লিকুইডিটি, বিদেশে থেকে মানুষ যখন টাকা ইনকাম করে তখন কিন্তু সেই টাকাটা ব্যাংকেই মানুষ রাখে। তো ব্যাংকে রাখার ফলে কিন্তু ব্যাংকের তারল্য যে সংকট সেটিও কিন্তু কাটে। তো আমরা একটু এগুলো ব্যাখ্যা আবার পরে আসবো আমরা এখানে। তো আমরা দেখলাম যে এই যে বাংলাদেশের ইকোনমিতে যে ম্যাক্রো ইকোনমিক কন্ট্রিবিউশন রয়েছে রেমিট্যান্সের, সেগুলোর মধ্যে এগুলোই গুরুত্বপূর্ণ। বিশেষ করে ফরেন রিজার্ভ জিডিপি সাপোর্ট করে, রুরাল কনজাম্পশন বাড়ায়, পোভার্টি রিডাকশন হয় এবং ব্যাংকিং লিকুইডিটি বৃদ্ধি পায়। এরপর রয়েছে মাইক্রো সোশ্যাল কন্ট্রিবিউশন। সো মাইক্রো সোশ্যাল কন্ট্রিবিউশনের মধ্যে রয়েছে বেটার এডুকেশন। সো রেমিটেন্স ফান্ডের মাধ্যমে যখন দেশে টাকা পাঠাতে পারে একজন প্রবাসী, তখন কিন্তু তার পরিবার, তার ছেলে মেয়েদেরকে একটা ভালো শিক্ষা প্রদান করতে পারে। এবং হেলথ কেয়ার ইমপ্রুভমেন্ট, যখন তারা বেশি বেশি ইনকাম করে তারা দেশে টাকা পাঠায়, তখন কিন্তু তাদের স্বাস্থ্য ব্যবস্থাটাও আরও উন্নত হয়। রুরাল ডেভেলপমেন্ট, যখন প্রবাসীরা তাদের গ্রামে টাকা পাঠায়, তাদের পরিবারে টাকা পাঠায়, তাদের অবকাঠামোগত উন্নয়ন হয়, তাদের স্বাস্থ্যগত উন্নয়ন হয়, তাদের মানসিক উন্নয়ন হয়, তাদের শারীরিক উন্নয়ন হয়, এবং তাদের শিক্ষাগত উন্নয়ন হয়। সব কিছুর উন্নয়ন আমরা দেখতে পারি। যেমনটা এখানে উল্লেখ করা আছে যে ব্রিক হাউজিং, অর্থাৎ অনেক সময় দেখা যায় যে বিদেশে যাওয়ার আগে তার হচ্ছে হয়তো কোনো পাকা বাড়ি ছিল না, কিন্তু বিদেশে গিয়ে কয়েক বছরের মধ্যে সে বাড়ি করে ফেলেছে, তারা জমি কিনে ফেলেছে, বা কোনো অবকাঠামো তৈরি করেছে। এরপর ইমপ্রুভড লিভিং স্ট্যান্ডার্ডস। সো এটা হচ্ছে যে যখন বিদেশে গিয়ে সে পরবর্তীতে দেশে ফিরে আসে, তখন দেখা যায় যে তাদের জীবনমান উন্নত হয়েছে, কারণ বিদেশের জীবনমান অনেক ক্ষেত্রে বাংলাদেশ থেকে উন্নত।
এবার আমরা বাংলাদেশের পার্সপেক্টিভে কিছু সাকসেস এবং ভালনারাবিলিটিস দুটোই আলোচনা করব। সো প্রথমে আমরা সাকসেস এর নিয়ে কথা বলি, বা সেটিকে আমরা অ্যাচিভমেন্টও বলতে পারি। সেটা হচ্ছে রাইজিং রেমিটেন্স ইনফ্লো, অর্থাৎ আমাদের কিন্তু যে রেমিটেন্সের ফ্লোটা কিন্তু দিন দিন বেড়েই চলেছে। আমরা দেখেছি যে কয়েক বছরের মধ্যে, গত 1 থেকে 2 বছরের মধ্যেই আমাদের সব সব মাসেই দেখা যাচ্ছে যে রেকর্ড পরিমাণে আমাদের রেমিটেন্স আসছে। এরপর ওভারসিজ এমপ্লয়মেন্ট গ্রোথ, আমাদের দেশের যে এমপ্লয়ি তারা কিন্তু দেখা যাচ্ছে যে যে বিদেশে যে এমপ্লয়মেন্টের গ্রোথ হচ্ছে সেখানে কিন্তু আমাদের দেশের লেবাররা অনেক বেশি ফুটপ্রিন্ট রাখছে বা তার বেশি ভূমিকা রাখছে। এরপর ডিজিটাল রেমিটেন্স সিস্টেম, অর্থাৎ এই যে আমাদের মোবাইল ফাইন্যান্সিয়াল সিস্টেম সার্ভিস এসে কিন্তু এই রেমিটেন্সের যে পরিমাণটা বেড়ে গিয়েছে। তারা কিন্তু ভূমিকা রাখছে হুন্ডি ঠেকাতে। এই যে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস যে হাতে হাতে টাকা আসতে পারে, এই সুবিধার কারণে কিন্তু অনেকে হুন্ডির পেছনে না গিয়ে এখন অফিসিয়াল চ্যানেলে এসে থাকে বা ফর্মাল চ্যানেলে টাকা পাঠিয়ে থাকে। এরপর আমরা কিছু ভালনারাবিলিটিস বা চ্যালেঞ্জেস নিয়ে কথা বলবো। সো এগুলোর মধ্যে রয়েছে, প্রথমেই যেটা রয়েছে সেটা হচ্ছে হুন্ডি নেটওয়ার্ক। হুন্ডি নেটওয়ার্ক আমরা একটু আগে ব্যাখ্যা করেছি যে দুটি দেশের মধ্যে তাদের এজেন্ট থাকে, তারা একে অপরকে টাকা প্রদান করে দেয়, কিন্তু এক দেশ থেকে আরেক দেশে টাকাটা যায় না। সো এরপর রয়েছে ওয়ার্কার এক্সপ্লয়টেশন। সো আমরা অনেক সময় দেখে থাকি যে বিদেশে গেলে অনেক সময় আমাদের দেশের লেবাররা অনেক সময় নিষ্পেষিত হন, অন্যান্য বা আনসেফ কন্ডিশনে তাদেরকে কাজ করতে হয় বা তাদেরকে অ্যাবিউজ করা হয়। এরপর আমরা দেখব যে লো স্কিল্ড মাইগ্রেশন, অর্থাৎ আমাদের দেশের অনেক লো স্কিল্ড পিপল যারা অনেক সময় কাজে দক্ষ না, কিন্তু তারা সেই কাজ করার জন্য গিয়েছেন এবং গিয়ে দেখেন যে তারা সেই কাজের যোগ্য না। এরপর তাদেরকে কোনো ম্যানুয়াল লেবার বা অন্য কোনো জব করতে হয় যেটা তাদেরকে যে তাদের ইনকাম করার কথা সেই ইনকামটা তারা করতে পারে না। আমরা কিছু ডেটা এবং স্ট্যাটিস্টিক্স দেখব। আমরা 25 সালে দেখেছি যে প্রায় 32 বিলিয়নেরও বেশি আমাদের রেমিটেন্স ইনফ্লো হয়েছে। এটা কিন্তু আমাদের জন্য একটা হিউজ একটা ইম্প্যাক্ট ছিল আমাদের ইকোনমির জন্য, একটা গুড ইম্প্যাক্ট বলা যেতে পারে। আমাদের যে টপ ডেস্টিনেশন, আমাদের টপ ডেস্টিনেশনের মধ্যে রয়েছে হচ্ছে সৌদি আরব। সৌদি আরব এরপরে এরপরে আরো দেশ রয়েছে, যেমন আমাদের ইনকামের দিক দিয়ে কিন্তু আমরা ইউএসএও কিন্তু টপে রয়েছে। এছাড়াও আমাদের বাংলাদেশি যে বাংলাদেশি মাইগ্রেন্ট ওয়ার্কার কিন্তু প্রায় 11 থেকে 13 মিলিয়ন যে আহ, প্রবাসী ভাইয়েরা রয়েছেন, তারা কিন্তু বাইরের দেশে এখনো কাজ করে যাচ্ছেন। আমাদের দেখা যাচ্ছে যে রেমিটেন্স ফ্লোটা কিন্তু সবসময় এরকম আমাদের হাই। সো আমাদের জন্য কিন্তু এটা ভালো। আমাদের করোনার সময় একটু আমাদের রেমিটেন্সের সমস্যা হয়েছিল, কিন্তু তারপরও আমাদের ওভারঅল কিন্তু বেটারই ছিল, কারণ তখন কিন্তু করোনার সময় মানুষ হুন্ডিতে টাকা পাঠাতে পারেনি। হুন্ডির মাধ্যমে যে মানুষ বাইরে বের হতে পারতো না, এ কারণেই কিন্তু মানুষ যে অফিসিয়াল চ্যানেলে টাকা পাঠাতে বাধ্য হতো। এরপর আমরা মেজর মার্কেট নিয়ে কথা বলবো, মেজর লেবার মার্কেট, যে মিডল ইস্ট যেমন সৌদি আরব বা ইউএই তে কিন্তু কনস্ট্রাকশন বেসড বা ডোমেস্টিক লেবারাই বেশি যায়, যারা মোস্টলি কিন্তু লো স্কিল, যে কারণে আমাদের ওখান থেকে ইনকাম আমাদের অনেক বেশি আসে না। আমাদের ওখানে অনেক বেশি শ্রমিক রয়েছেন, কিন্তু তারপরেও কিন্তু আমাদের ইনকামটা অনেক বেশি আসে না। সো রেমিটেন্স ভলিউমটা আমরা হাইয়েস্ট বলতে পারি, কারণ অনেক বেশি লোক ওখানে থাকেন। কিন্তু আমাদের যে যদি রেশিওটা বলি, রেশিওটা কিন্তু একটু মডারেটই আর কি, কারণ ওখানের ওয়েজটাও কিন্তু অতটা বেশি না। আর মালয়েশিয়াতে কিন্তু সেমি স্কিল্ড জব করে মানুষ, অর্থাৎ সেমি স্কিল্ড পিপলরাই কিন্তু গিয়েছে ওখানে। ওখানে স্যালারি স্ট্রাকচারও ভালো এবং রেমিটেন্স ভলিউমটাও ভালো আসে। এবং ইউরোপে যদি বলি, তাহলে ইউরোপে মানুষ বেশিরভাগ হচ্ছে এগ্রিকালচার বা সার্ভিস ওরিয়েন্টেড কাজের জন্যই যায়। আর সেখানে স্কিল্ড পিপলই বেশি যায় বা সেমি স্কিল্ডও কিছু যায়। সেখানের ওয়েজ পটেনশিয়ালটা হাই এবং রেমিটেন্স শেয়ারটা গ্রোয়িং, অর্থাৎ বর্তমানে খুব বেশি যে বেটার পজিশনে আসে ব্যাপারটা এমন না, কিন্তু আস্তে আস্তে গ্রো করছে মার্কেটটা। এরপর রয়েছে সিঙ্গাপুরে হচ্ছে মেরিন বা হাই এন্ড কনস্ট্রাকশনে বেশি মানুষ কাজ করতে যায়। তারা হচ্ছে ওয়েজ পটেনশিয়ালটা অনেক বেশি, তারা ওখানে যে বেতন ভাতা মজুরি পান সেগুলো মোটামুটি ভালোই, কিন্তু রেমিটেন্স ভলিউম শেয়ারটা হচ্ছে মডারেট। এরপর আমরা দেখব যে আমাদের মাইগ্রেন্ট ওয়ার্কার্স, যে প্রবাসী যে শ্রমিক, তারা কি কি প্রবলেমস ফেস করে থাকেন, প্রবলেমস ফেসড বাই মাইগ্রেন্ট ওয়ার্কার্স। সো প্রথমত যেটি ফেস করে থাকেন তারা হচ্ছে ফ্রডুলেন্ট রিক্রুটমেন্ট। অনেক সময় দেখা যায় বিভিন্ন তারা দালাল চক্রের ফাঁদে পড়ে তারা অনেক সময় অনেক টাকা পয়সা খরচ করে ফেলেন বিদেশে গিয়ে তারা কাজ করবেন। অনেক সময় কেউ কেউ যেতেই পারেন না, তাদের টাকাটা অনেক সময় যে অনেক সময় এই
টাকাটা তাদের হারিয়ে যায়। এবং অনেক সময় দেখা যায় যে তারা হয়তো বিদেশে যেতে পারেন, কিন্তু তাদের যে কাজের যে নিশ্চয়তা দেওয়া হয়েছিল, সেই কাজের নিশ্চয়তা দেওয়া সত্ত্বেও তারা কাজ পান না। তারা সেই ফেক যে জব প্রমিস, সেটা কিন্তু পেয়ে থাকেন, এবং সেখানে গিয়ে তারা একটা বিড়ম্বনা সৃষ্টি হয় তাদের জন্য। এরপর হচ্ছে এক্সপ্লয়টেশন এবং লো ওয়েজেস। এটা হচ্ছে যে শ্রমিকদের যে নিষ্পেষণ করা হয় এবং তাদের যে পাওনা যে ওয়েজ, সেটিও দেওয়া হয় না, তাদেরকে কম বেতন দেওয়া হয়। এরপর হচ্ছে আনসেফ ওয়ার্কিং কন্ডিশন। আমরা দেখে থাকি যে প্রবাসী ভাইদের অনেক সময় অনেক উঁচু উঁচু বিল্ডিংয়েও কিন্তু কাজ করতে হয়, যেমন 20-30 তলার উপরেও কিন্তু আহ, ভবনের উপরে ছাদে বা সাইডে জানালার জানালার গ্লাসের সাইডেও আমরা দেখেছি যে নির্মাণ শ্রমিক যারা বিশেষ করে তাদের কিন্তু কাজ করতে হয়। এটা কিন্তু অনেক আনসেফ কন্ডিশন, যেটা তাদের হেলথ ক্রাইসিসে ভুগতে পারে। এরপর রয়েছে জিও পলিটিক্যাল ভালনারেবিলিটি। আমাদের যে আমাদের দেশের বা আমাদের বিশ্বের যে বর্তমান অবস্থা, আমাদের দেশেও বিগত কয়েক বছরে একটু ভালনারেবল সিচুয়েশন গিয়েছে, বিশেষ করে আহ, আন্দোলন এবং এছাড়াও যে ইকোনমিক ইনস্টাবিলিটি, এগুলো মিলিয়ে কিন্তু আমাদের একটা ভালনারেবিলিটি একটা অবস্থান গিয়েছে। এছাড়াও বর্তমানে কিন্তু ইরান, ইউএসএ, ইসরায়েল যে যুদ্ধ, সেই যুদ্ধ পরিস্থিতি, এছাড়াও ইসরায়েল গাজা পরিস্থিতি, এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধ, এই সব মিলিয়ে কিন্তু মাঝে মাঝেই দেখা যায় যে জিও পলিটিক্যাল একটা ভালনারেবিলিটি সবসময় তৈরি হয়েই থাকে। এর কারণে মাঝে মাঝে দেখা যায় যে তারা দেশে আসতে চাইলে আসতে পারে না, তারা যথার্থ কাজ পান না। তো আমরা দেখে থাকি যে তারা এই ধরনের সমস্যার কারণে কিন্তু প্রবলেম ফেস করে থাকেন। আমরা একটা ইকোনমিক ব্যাটেল দেখব যে হুন্ডি নাকি লিগ্যাল রেমিটেন্স। সো মাইগ্রেন্ট ওয়ার্কার যখন একজন মাইগ্রেন্ট ওয়ার্কার যখন এই যে কমার্শিয়াল ব্যাংক বা বিকাশের মাধ্যমে পাঠিয়ে থাকেন, তখন সেটি বাংলাদেশ ব্যাংকের সেন্ট্রাল রিজার্ভে জমা হয় এবং সেটি ন্যাশনাল ইকোনমিতে সেটি অবদান রাখে, এবং এটি কিন্তু ফরেন রিজার্ভ বুস্ট করে, এবং এই যে টাকার যে মান সেটিও বাড়ায় এবং লিগ্যাল হয় এবং এটা স্বচ্ছ থাকে। অপরপক্ষে আমরা একটু আগে আলোচনা করেছি যে এই যে হুন্ডির মাধ্যমে যখন টাকা পাঠায়, তখন বিদেশে একজন তাদের এজেন্ট থাকে। সেই এজেন্ট লোকাল স্মাগলার বা বাংলাদেশের যে এজেন্ট থাকে তার কাছে টাকা পাঠায় না, ইনফরমেশন পাস করে দেয়, এবং সে তার দেশের থাকা টাকার মধ্যে থেকে ফ্যামিলিটা মানে ক্যাশটা ফ্যামিলিকে দিয়ে দেয়। এভাবে কিন্তু যে আমাদের দেশের রিজার্ভ কিন্তু বাড়ছে না। সো এটাকে যে ন্যাশনাল রিজার্ভ, এটি কিন্তু আমাদের বাইপাস হয়ে যাচ্ছে, এবং ফুয়েলস মানি লন্ডারিং, অর্থাৎ মানি লন্ডারিং বেড়ে যাচ্ছে, এবং উইকেন্স দ্য ন্যাশনাল ইকোনমি, অর্থাৎ আমাদের যে জাতীয় অর্থনীতি সেটিকেও কিন্তু দুর্বল করে দিচ্ছে। এরপর কিছু গভর্নমেন্ট ইনিশিয়েটিভস অ্যান্ড সলিউশনের দিকে আমরা আসব, যে আমাদের সরকার কি কি পদক্ষেপ নিয়েছে বা সমাধান নিয়েছে। সেগুলোর মধ্যে রয়েছে যে বাংলাদেশ সরকার কিন্তু 2.5% ক্যাশ ইনসেনটিভ দিয়ে থাকে যারা রেমিটেন্স দেন তাদেরকে, বিশেষ করে লিগাল চ্যানেলে যখন যারা পাঠায়, লিগাল ব্যাংকিং চ্যানেলে, তখন কিন্তু তারা 2.5% ক্যাশ হিসেবে ইনসেনটিভ পেয়ে থাকেন। এরপর ডিজিটাল ট্রান্সফার ইন্টিগ্রেশন, অর্থাৎ যে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে তারা কিন্তু ডিজিটালি ট্রান্সফার করতে পারে তাদের মানিটা। এরপর রয়েছে টেকনিক্যাল ট্রেনিং বিএমইটিতে। সো তারা কিন্তু যারা বিদেশে কাজ করতে যান প্রবাসী ভাইয়েরা, তারা কিন্তু বিদেশে যাওয়ার আগে তাদের ট্রেনিংটা সেরে নিতে পারেন বিএমইটিতে। এরপর হচ্ছে ওভারসিজ এমপ্লয়মেন্ট এগ্রিমেন্ট, অর্থাৎ বিভিন্ন মৌ সাইনের মাধ্যমে বাংলাদেশ সরকার বিভিন্ন দেশের সাথে চুক্তি সম্পন্ন করে বেশি বেশি ওয়ার্কার যাতে যেতে পারে সেই ব্যবস্থাও কিন্তু করেন। বিশেষ করে আমরা দেখেছি বিগত কয়েক বছরে মালয়েশিয়া, সিঙ্গাপুর, কাতার, এসব দেশের সাথে কিন্তু বাংলাদেশ চুক্তি করে বিভিন্ন বেশি বেশি লোক পাঠিয়েছে। এরপর আমরা দেখব যে কিছু স্কিল মাইগ্রেশন। আমরা দেখে থাকি যে আইসিটি এবং টেকনিক্যাল ওয়ার্কার যারা, তাদের কিন্তু আহ, যে ডিমান্ডটা, গ্লোবাল ডিমান্ডটা অনেক বেশি। কারণ হচ্ছে যে বিশ্বব্যাপী যে অটোমেশনের যুগ বর্তমানে, এই অটোমেশনের যুগে কিন্তু যারা টেকনিক্যাল ওয়ার্কার বা যারা আইসিটিতে দক্ষ, তাদের কিন্তু প্রচুর পরিমাণে প্রয়োজন। এরপর যারা রয়েছে সেমি স্কিলড, তাদের যে তাদের মধ্যে রয়েছে যে কনস্ট্রাকশন স্পেশালিস্ট বা হেলথ কেয়ার অ্যাসিস্ট্যান্ট, তাদের কিন্তু মোটামুটি চাহিদা রয়েছে। তবে এটা যে খুব বেশি আইসিটির মতো ততটাও না। আর এরপর রয়েছে আনস্কিলড লেবার। আনস্কিলড লেবার কারা? যারা হচ্ছে অটোমেশনের
কারণে যারা খুবই ভালনারেবল, যে যে কোনো ফরেন ল যদি চেঞ্জ হয়, তাদের কিন্তু যে কর্মক্ষেত্র তাদের কিন্তু সেটাই হুমকির মুখে পড়তে পারে, এবং তারা কিন্তু অনেক কম ওয়েজ নিয়ে থাকেন বা কম বেতন নিয়ে থাকেন। আর আমাদের স্কিলটা অনেক জরুরি, কারণ স্কিলের মাধ্যমে কিন্তু আমাদের হায়ার ইনকাম আসে, বেটার লিগাল প্রোটেকশন আসে, এবং প্রেস্টিজ মানে আমাদের দেশের প্রেস্টিজটাও কিন্তু বাড়ে। এবং এর ফলে যে যে স্কিল বেশি যার, সে কিন্তু তার পরিবারকে বেশি ইনকাম করে টাকা পাঠাতে পারে, এটি আমাদের অর্থনীতিতে বেশি রিজার্ভ যুক্ত হয়। এবং ফিউচার ডিমান্ডের মধ্যে রয়েছে আমাদের যে টেকনিক্যাল বা হচ্ছে প্রফেশনাল যারা শিক্ষায় শিক্ষিত হবে, যে আইটি প্রফেশনাল যারা, তারা কিন্তু ফিউচারে ডিমান্ড অনেক বেশি পাবে। কারণ হচ্ছে যে আমাদের সামনে যে রোবোটিক্স বা এআই এর যে টেকনোলজি আরো অ্যাডভান্সড পরিমাণে আসছে, তখন কিন্তু ম্যানুয়াল লেবারের যে পরিমাণটা সেটি কিন্তু কমে যাবে। রোবোটিক্সের মাধ্যমে হয়তো তখন ম্যানুয়াল লেবারটা করা হবে, আর তখন কিন্তু যে থিঙ্কিং বা ডিজাইনিং বা ডিসিশন মেকিং এর জন্যই কিন্তু তখন হিউম্যানকে ব্যবহৃত হবে। এবার আমরা দেখব যে রেমিটেন্স এবং ডিজিটাল ব্যাংকিং সেক্টর। সো এই যে বিকাশ, তারা কিন্তু 2025 সালে 4.1 মিলিয়ন বিকাশ অ্যাকাউন্টে 200 বিলিয়ন টাকা 200 বিলিয়ন টাকা কিন্তু তারা পাঠিয়েছে, মানে গ্রহণ করেছে। সো এই যে ডিজিটাল ব্যাংকিং এর কারণে কিন্তু আমাদের রেমিটেন্সটা বাড়ছে। আর এই যে মোবাইল ফাইন্যান্সিয়াল সিস্টেমের মাধ্যমে কিন্তু, সার্ভিসের মাধ্যমে কিন্তু আমাদের যে ইনস্ট্যান্ট যে তারল্য যে সংকট, সেটি কিন্তু কেটে উঠছে। কারণ হচ্ছে যে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসগুলোর অপারেটর রয়েছে বিশ্বব্যাপী প্রায় 170টারও বেশি দেশে, বিভিন্ন যে মোবাইল ব্যাংকিং সার্ভিস সেগুলো বা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস সেগুলো। এরপর হচ্ছে ফাইন্যান্সিয়াল ইনক্লুশন। ফাইন্যান্সিয়াল ইনক্লুশন বলতে বোঝানো হয় যে সকলকে অর্থনীতির আওতায় আনা। এর মাধ্যমে অর্থনীতির, যখনই সবাই অর্থনীতির আওতায় আসবে, তখন কিন্তু অর্থনীতি ব্লুম করবে, অর্থনীতি আহ, তার নিজস্ব গতিতে আগাবে। এবার আমরা কিছু ফিউচার অপরচুনিটি দেখব আমাদের রেমিট্যান্সের। সেটি হচ্ছে যে ট্যাপিং নিউ গ্লোবাল মার্কেটস। এটির অর্থ এটা দাঁড়ায় যে আমাদের কিন্তু যে বর্তমানে আমাদের যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড সময়টা চলছে, এটি কিন্তু আস্তে আস্তে শেষ হয়ে যাবে কিছুদিন পরে। তো আমাদের খুব নিয়ার ফিউচারে কিন্তু আমাদের নতুন মার্কেট খুঁজতে হবে, যেমন ইউরোপ, ইস্টার্ন ইউরোপ, ইস্ট এশিয়া, বা হচ্ছে বিশ্বের অন্যান্য জায়গায় কিন্তু আমাদের যে লেবার সেগুলো এক্সপোর্ট করার চিন্তা করতে হবে। এরপর এক্সপ্যাট্রিয়েট ইনভেস্টমেন্ট। আমাদের যে রেমিটেন্স যারা পাঠায়, তাদের সাথে কিন্তু আমাদের যে বিনিয়োগকারী, তাদের একটা তাদের মধ্যে একটা বিনিয়োগের একটা সম্পর্ক গড়ে তুলতে হবে। আমাদের এই যে রেমিটেন্স যে আহ, যারা আমাদের দেশে ইনভেস্ট করে তাদের কিন্তু আমাদের গুরুত্বের সাথে দেখতে হবে। এরপর স্কিল লেবার এক্সপোর্ট হচ্ছে আমাদের দেশ থেকে যদি আমরা আনস্কিলড বা লো স্কিল লেবার এক্সপোর্ট না করে, আমরা যদি তাদেরকে স্কিল্ড করে তারপর বিভিন্ন দেশে আমরা এক্সপোর্ট করি, তাহলে কিন্তু আমাদের দেশের যাবতীয় অর্থনীতির জন্য, আমাদের জন্য এটি গুরুত্বপূর্ণ হবে। কারণ তখন তারা বেশি বেশি রেমিটেন্স পাঠাতে পারবে, যেটি আমাদের রিজার্ভে যুক্ত হতে পারে। স্মার্ট মাইগ্রেশন পলিসি, আমাদের কেওয়াইসি বা নো ইওর কাস্টমার, এটির মাধ্যমে কিন্তু আমরা আমাদের মাইগ্রেশন পলিসিটাকে আরো শক্তিশালী করতে পারি। Migrant workers are the silent heroes of our economy. Remittance strengthens economic stability. Skills abroad build strength at home. ফোকাস রাইটিং এর জন্য আমরা কিছু গুরুত্বপূর্ণ কিছু কিওয়ার্ডস এখানে আমরা জানতে পারি, যে আমাদের কোন কোন বিষয়ে ফোকাস করতে হবে সেগুলো। যেমন আমাদের যে কিওয়ার্ডস রয়েছে, যে ডুয়াল লেবার মার্কেট, হুন্ডি, তারপর রয়েছে রিজার্ভ লিকুইডিটি, তারপর রয়েছে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, এগুলো নিয়ে আলোচনা করতে পারি। এরপর রয়েছে মানুষ কেন বিদেশে যায়, কজেস, সেটার মধ্যে রয়েছে যে হাই ওয়েজেস অ্যাব্রড, লোকাল আনএমপ্লয়মেন্ট। এরপর তাদের কন্ট্রিবিউশনগুলো কি থাকে, কন্ট্রিবিউশনের মধ্যে রয়েছে ফরেক্স রিজার্ভ তারা বৃদ্ধি করে, পোভার্টি রিডাকশন, দেশের যাবতীয় যে পোভার্টি রিডাকশন সেটিতে তাদের ভূমিকা থাকে, রুরাল কনজাম্পশন অর্থাৎ গ্রামের যে কনজাম্পশন সেগুলিও বাড়ে। এবার কিছু চ্যালেঞ্জেস রয়েছে,
চ্যালেঞ্জেস কি কি? চ্যালেঞ্জেসের মধ্যে রয়েছে হুন্ডি নেটওয়ার্ক, এটিকে আমাদের বন্ধ করতে হবে। এক্সপ্লয়টেশন, যে আমাদের যে প্রবাসী ভাইয়েরা বাইরে থাকেন বা যে দেশে থাকেন, সেখানে কিন্তু দেখা যায় যে তারা নিষ্পেষিত হচ্ছেন। বা চ্যালেঞ্জের মধ্যে আরও রয়েছে, সেটি হচ্ছে লো স্কিলড। সো লো স্কিলের কারণে তারা বিদেশে গিয়ে ভালো অর্থনৈতিকভাবে যে বেশ সচ্ছল কাজ তারা কিন্তু পাচ্ছেন না। এরপর রয়েছে, তা এগুলো সলিউশন রয়েছে। সলিউশনের মধ্যে রয়েছে আমাদের যে 2.5% ইনসেন্টিভ আমাদের গভর্নমেন্ট দিচ্ছে বর্তমানে, এটিকে আরও বাড়ানো যেতে পারে। এবার এমএফএস ইন্টিগ্রেশন, অর্থাৎ আমাদের মোবাইল ফাইন্যান্সিয়াল যে সার্ভিস, সেগুলোকে আরও ইন্টিগ্রেট করা যেতে পারে বিভিন্ন ব্যাংকিং সেক্টর বা আহ, আহ, যেটা প্রবাসী ভাইদের জন্য আরও সহজ করা যেতে পারে। এবং বিএমইটি ট্রেনিংয়ের মাধ্যমে আরও বেশি বেশি ট্রেনিং করিয়ে প্রবাসী ভাইদের বিদেশে যাওয়ার আগে তাদেরকে আরও দক্ষ করে গড়ে তোলা যেতে পারে। আমরা কিছু কি ডেটা দেখব যে 2025 সালে আমাদের কিন্তু $32 বিলিয়নেরও বেশি আমাদের রেকর্ড যে ফরেন রেমিটেন্স এসেছে। আমাদের কিন্তু বিভিন্ন দেশে 11 মিলিয়নেরও বেশি ওয়ার্কার রয়েছেন। স্কিলড মাইগ্রেশন ইজ দ্য ফিউচার অফ labor export. Protecting migrant rights must be a diplomatic priority. Strengthening legal digital channels neutralizes the Hundi threat. Remittance is not just an inflow of foreign currency, it is the vital engine of Bangladesh's economic resilience and future development. আজকে এ পর্যন্তই ছিল। ফরেন রেমিটেন্স সম্পর্কে আমরা জানলাম এবং প্রবাসী ভাইদের যে কন্ট্রিবিউশন আমাদের দেশের প্রতি, সেটি সম্পর্কে আমরা জানলাম। সামনের দিন আমরা আবার আসব অন্য কোনো নতুন টপিকে। ততদিনে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।